এখন দুপুর 12টা বেজে গেছে। আমি যথারীতি রোজকার মতো চলে এসেছি রান্নাঘরে। কি করব এটা ভাবতে ভাবতে ভাতের চালটা সবার আগে বসিয়ে দিলাম। মা ঠাকুমাদের আমল থেকে শুনে আসছি যতটা চাল নেওয়া হবে তার থেকে কিছুটা চাল সামান্য একটু আবার ওই আগের চালের জারে তুলে রাখতে হবে, তাহলে নাকি চাল কোনোদিন বাড়ন্ত হয় না। এর কারণ আমি জানি না, কিন্তু নিয়মটা আমি পালন করি। সকালে গোড়ালি পর্যন্ত জলে পা ডুবিয়ে আমি সামান্য কিছু সবজি কিনে এনেছি পাড়ার দোকান থেকে। কাল রবিবারে মানুষ বাজার থেকে অনেক কিছু মাছ নিয়ে এসেছে, তার মধ্যে রুই মাছও ছিল। আমি ভাবছি আজকে রুই মাছের একটু পাতলা ঝোল বানাবো। মাছের ঝোলে সাধারণত পটল দিলে পটলকে ডুমো ডুমো করে কাটা হয়, কিন্তু আমি এখানে আলুগুলোকে একটু লম্বা করে চিড়ে নিয়েছি। তার ওর সাথে সামঞ্জস্য রাখার জন্য পটলগুলোকেও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। আজকে ভাবছি রুই মাছের পাতলা ঝোলে কোনো রকম বাটাবাটির ঝামেলা রাখবো না, আর কোনো রকম গুঁড়ো মশলাও ইউজ করব না। শুধুমাত্র নুন আর হলুদ একটু তো দিতেই হবে, ওই দুটো ছাড়া তো ঝোল হওয়া সম্ভব নয়। এখন বাজারে যে পটলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ভীষণ কচি। আমার তো পটলের বীজ খেতে খুবই ভালো লাগে, কিন্তু ন্যানোর মুখে যদি একটা বীজের দানাও পড়ে তাহলে পুরো ভাতটাই ও ফেলে দেয়। সেই জন্য আমি যে দুটো পটলের একটু মোটা বীজ ছিল সেই দুটোকেও আঙুলের সাহায্যে ভালো করে বার করে নিলাম। আর আমি জানি সবজি কাটার আগেই ধুয়ে নেওয়া ভালো, কিন্তু আজকে আমার ধোয়ার কথা একদম মনে ছিল না, ওই জন্য আমি কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে সবার আগে ভালো করে ভেজে নেব। আমাদের ন্যানোবাবু কিন্তু পাতলা মাছের ঝোল খেতে খুব পছন্দ করে। আজকে সকালের ব্রেকফাস্টে ন্যানোকে দিয়েছি আমি লুচি আর একটু মিহিদানা, আর দুপুরের লাঞ্চে দিয়েছি ভাত আর টক দই। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাছের মশলাটা রেডি করে নেব। একটা থালার মধ্যে টমেটোটাকে যতটা ছোট করে পারবে ভালো করে কুচি করে নিতে হবে, তার মধ্যে একটু আমি আদা দিয়ে নিলাম। মুম্বাইয়ে বৃষ্টির কথা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। এই মশলার মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা, কাঁচা কালো জিরে আর দুটো এলাচকে ফাটিয়ে একসাথে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে হাতে করে আমি চটকে নিলাম। দেখো কত সহজে কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই আজকে আমার এই মাছের ঝোলটা হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম পাতলা মাছের ঝোল মাখিয়ে খেতে কি অপূর্ব লাগে বলো তো। আর বোধহয় কিছু লাগে না, কথাতেই আছে না মাছে ভাতে বাঙালি। আচ্ছা, তোমাদেরকে তো আমি আগেই বলেছি এর মধ্যে গুঁড়ো মশলা হিসাবে শুধুমাত্র আমি নুন আর হলুদ দেব। বাইরে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে আমাদের বিল্ডিং থেকে সামান্য ন্যানোকে বাসে তুলতে গিয়ে আমি পুরো ভিজে গেছি। আর আবারও ভাবছি যে ন্যানোকে যে আমি আনতে যাব, আমি বুঝতেই পারছি যে কতটা ভিজে যেতে পারি। আর নিচেও এখন দেখি বেশ ভালো মতো জল জমেছে। এখন মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি আলু আর পটলকে একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর ওই যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জানো তো আমাদের এখানে প্রত্যেক ক্লাবে ক্লাবে বড় বড় ঠাকুরগুলো কিন্তু চলে এসেছে, মানে গণেশ ঠাকুর। এত বৃষ্টির মধ্যে ওরা যে কিভাবে গণেশগুলোকে নিয়ে আসছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। ঝোলটা একটু ফুটে উঠলেই আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম। ব্যালকনির দিকে তাকিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাইরেটা কতটা ঝাপসা লাগছে, আর নিশ্চয়ই আওয়াজ শুনেও বুঝতে পারছো বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে। ঘরে তো লাইট না জ্বেলে রাখলে পুরো অন্ধকার লাগছে। অন্ধকারে কি থাকতে ভালো লাগে বলো? মাছের ঝোলটা যতক্ষণ হতে থাকলো ততক্ষণ আমি ঘরের যেটুকু একটু অগোছালো ছিল সামান্য, সেটা আমি কিন্তু একটু মোটামুটি গুছিয়ে নিলাম। আমি কিন্তু এইভাবেই একটা কাজের সাথে আরেকটা কাজ করতে থাকি। এইভাবে আমার একভাবে বসে থাকাও হয় না, আর আমার কিন্তু খুব সহজেই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। ফিরে এসে দেখি মাছের ঝোল একদম কমপ্লিট আর খুব সুন্দর সেন্ট বের হচ্ছে। ব্যাস চলো আজকে এই পর্যন্তই থাক। আমাকে কিন্তু কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো।